স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম সুপুরুষ। লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র। ভালো লাগলে আমাদের উৎসাহিত করতে লাইক করুন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। শুরু করছি নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প সুপুরুষ। একেবারে রাস্তার উপরেই বাড়ি। জানালা দিয়ে লোক চলাচল দেখা যায়, পায়ে হাঁটা মানুষ আর চলন্ত বাসে বাসে যাওয়া যাত্রী। জানালায় দাঁড়ালে সবই চোখে পড়ে। সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে মনিকা প্রায় এসে এই জানালার কাছে দাঁড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের চলাচল দেখে। কত চেনা অচেনা মানুষ এই পথ দিয়ে যায় আসে। চলন্ত বাসের ভেতর কেবল কতগুলি মাথা দেখা যায়। কালো চুলের মাথা, পাকা চুলের মাথা, বিনে চুলের মাথা, কত রকমের মাথা যে আছে সংসারে, আর কত রকমের মুখ, কত রকমের চেহারা। দেখতে বেশ লাগে। একবার দেখবার নেশা মনের মধ্যে জন্মিয়ে নিতে পারলে দেখে দেখে দিনরাত কাটিয়ে দেওয়া যায়। মনিকার মনে হয় সারা জীবন কাটিয়ে দেওয়া অসম্ভব নয়। সারা জীবন না হোক, সারা যৌবন তো কেটেই গেল। মাঝে মাঝে মনিকার মা কুমুদিনী এসে মেয়ের কাছে দাঁড়ান। অমন করে কি দেখছিস মনি? মনিকা ফিরে না তাকিয়েই বলে, কি আবার দেখব? কুমুদিনী বলেন, দেখছিস না তো অমন করে ঠায় দাঁড়িয়ে রয়েছিস কেন মা? তোর পা ভেঙে আসে না? মনিকা সংক্ষেপে জবাব দেয়, না। কুমুদিনী বলেন, আশ্চর্য, এক পায়ে তুই অতক্ষণ একটা নাকি দাঁড়িয়ে থাকতে পারিস, তাই ভাবি। মনিকা এবার মুখ ফিরে একটু হাসে। ভাববার কি আছে মা? আমি তো এই এক পা নিয়েই শুধু দাঁড়িয়ে থাকি না, হাঁটাচলা করি, কাজকর্ম করি। এ তো ছেলেবেলা থেকেই আমার অভ্যেস হয়ে গেছে। কুমুদিনী বলেন, তা হয়ে গেছে অবশ্যই, কিন্তু যাই বলিস তোর ভাবভঙ্গি দেখে না আমার মাঝে মাঝে বড্ড ভয় হয় বাপু। মনিকা জবাব দেয়, অবাক করলে মা, আমার আবার ভাবভঙ্গির মধ্যে ভয়ের কি দেখলে? কুমুদিনী যেতে যেতে বলেন, ভয় না দুঃখ, কি যে দুঃখ তা তুই বুঝবি না, তোকে তো আর মা হতে হয়নি। মনিকা অদ্ভুত একটা হাসে। তা ঠিক, এই জন্মে শুধু পুরোপুরি মেয়ে হয়ে থাকার সুখই ভোগ করে গেলাম, কারণ মা বউ হওয়ার দুঃখ আর পেতেই হলো না। এটা একটা সান্ত্বনা। কুমুদিনী আর সেখানে দাঁড়ালেন না। ঘরের কাজকর্ম পড়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে তার চলেও না। পাড়ার নন্দ ডাক্তারের ডিসপেন্সারি থেকে দাবা খেলা সেরে অনেক রাত্রে ফিরে আসেন পেনশনভোগী পান্নালাল রায়। তিনি এসে প্রায় দেখেন মনিকা জানলার কাছে দাঁড়িয়ে আছে। তারও ভালো লাগে না। অসন্তোষের ভঙ্গিতে বলেন, এত রাত্রেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলি মনি? মনিকা জবাব দেয়, কি আবার করব বাবা, এমনি দাঁড়িয়েছিলাম। পান্নালাল বলেন, অমন করে দাঁড়িয়ে থাকতে তোর কষ্ট হয় না মা? মনিকা জবাব দেয়, বসে থাকতে আরো কষ্ট হয় বেশি বাবা। পান্নালাল বলেন, শুধু বসে থাকবি কেন, বইটই পড়বি, তোর জন্যেই তো লাইব্রেরি থেকে 2টো করে বই আনি। মনিকা জবাব দেয়, অবসর মতো বইটই আমি পড়ি বাবা। পান্নালাল বলেন, তারপর দক্ষিণ দিকে যে একটু ফুলের বাগান করেছি সেখানেও কাজ করতে তো পারিস। সবাই বলে গার্ডেনিং খুব চমৎকার হবি। মনিকা মৃদুস্বরে বলে, বাগানেও তো যাই বাবা। পান্নালাল সে কথা স্বীকার করে বলেন, তা অবশ্য যাস, বাগানের ওপর তোর যত্ন তো আছে, না হলে বছর ভরে অত ফুল ফুটতো না। মনিকা বলে, এবার তুমি হাত মুখ ধুয়ে চলে এসো বাবা, তোমাকে ভাত বেড়ে দিই। পান্নালাল বলে, হ্যাঁ চল, কিন্তু তুই যদি দাবা খেলাটা আমার কাছ থেকে শিখে নিতিস মনি, তাহলে আমাকে আর সঙ্গী জোটানোর জন্য পাড়ায় ওভাবে ছুটাছুটি করে বেড়াতে হতো না। বাপ মেয়ে দুজনে মিলে দাবা খেলেই বাকি জীবনটা নয় কাটিয়ে দিতে পারতাম। দাবা কি যে মজার খেলা মা, তা তো তুই আর বুঝলি না। মনিকা হাসে, না বাবা, ও মজাটা কিছুতেই আমার মাথায় ঢুকলো না, চেষ্টা করেও তো তুমি শেখাতে পারলে না। এক মজা সবার জন্য নয় হয়তো।
পান্নালাল তখনকার মতো আর কোনো কথা বলেন না, কিন্তু খেয়ে দিয়ে শুতে যাওয়ার আগে মেয়েকে ডেকে ফের একটু উপদেশ দেন। কথাটা তুই ঠিকই বলেছিস মণি, এক মজা সবার জন্যে নয়। তুই অবশ্য মজার জন্য জানলায় দাঁড়াস নে তা আমি জানি, তবে পাড়ার সকলে কিন্তু ওতে ভারী মজা পায়। তারা নানা কথা বলাবলি করে। মনিকা শান্তভাবে বলে, করুক না, তাতে কি আমাদের কিছু এসে যায়? ওদের কথা কান না দিলেই হবে। আর ওদের কথা কান দেওয়ার বয়স আমি অনেকদিন আগেই পেরিয়ে এসেছি বাবা। পান্নালাল বলেন, কিন্তু লোকে যে হাসাহাসি করে মা। মনিকা বলে, করুক না বাবা, আমাকে খুঁড়িয়ে চলতে দেখেও প্রথম প্রথম লোকে হাসত, এখন তো আর হাসে না। দেখতে দেখতে আজকের হাসাহাসিও একদিন বন্ধ হয়ে যাবে, তুমি ভেবো নাই নিয়ে। পান্নালাল ব্যথা পান, তার মুখের ভাবে সেই ব্যথা স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু তা দেখেও তাকে কোমল কথা সান্ত্বনা দেওয়ার কোনো চেষ্টা না করে মনিকা নিজের ঘরে চলে যায়। যে বাপ মা জন্ম দুর্ভাগিনী মেয়ের মুখের দিকে না তাকিয়ে পরের কথা কানে তোলেন, তারা যদি দুঃখ পান, সে দুঃখ মনিকা ঘোচাতে পারবে না। মনিকার দুঃখই কি কেউ কোনোদিন ঘোচাতে পেরেছে? জীবনটা যে নিতান্তই দুঃখময় সে বোধ মনিকার 4-5 বছর বয়স থেকেই হয়েছিল। আরও অল্প বয়সে টাইফয়েডে তার কোমর থেকে শুরু করে বাঁ পাটা একেবারেই শুকিয়ে যায়। এই যাওয়াটা যে কি তা তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও বেশি করে টের পেতে লাগলো। সঙ্গী সাথীদের সঙ্গে সে হাঁটতে পারে না, ছুটতে পারে না, তাকে চলতে হয় আস্তে আস্তে, খুঁড়িয়ে খুঁড়িয়ে। পাড়ার সবাই তাকে নেংড়ি বলে ডাকে। মনিকার পৃথিবী তখন থেকেই দুঃখে ভরা। সেই দুঃখের একমাত্র সান্ত্বনা ছিল ছোট বোন অনিতা। মনিকার চেয়ে সে বছর 3 ছোট, কিন্তু যেমন সুন্দরী তেমনি স্বাস্থ্যবতী। অনি যে শুধু বাপ মায়েরই নয়নের মণি তা নয়, দিদিরও আনন্দের নিধি। দুই বোনে ভারী ভাব। মনিকাকে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করলে অনিতা কোমরে আঁচল জড়িয়ে তার সঙ্গে ঝগড়া করতে যায়। দিদির দুঃখ সে যেমন বোঝে তার কেউই বোঝে না। পান্নালাল বাবু মনিকার চিকিৎসার জন্য কম টাকা খরচ করেননি, কিন্তু কিছুতেই কিছু হলো না। তারপর চেষ্টা করলেন মনিকার বিয়ে। জামাইকে বিলাত পাঠানোর মতো বা বাড়ি গাড়ি করে দেওয়ার মতো ক্ষমতা অবশ্য তার ছিল না। সামান্য পোস্টমাস্টারের চাকরি, অত টাকা কোথায় পাবেন? তবু 2000 টাকা পর্যন্ত পণ দিতে চেয়েছিলেন, কিন্তু একখানা পায়ের ক্ষতিপূরণ বাবদ অত সামান্য টাকা নিয়ে মনিকার স্বামীর পদ গ্রহণ করতে কেউ রাজি হয়নি। যারা মনিকাকে দেখতে এসেছে তারা অনিতাকে পছন্দ করে তার সঙ্গে সম্বন্ধের প্রস্তাব করে গেছে। শেষ পর্যন্ত অনিতা নিজেকে লুকিয়ে রাখত। যারা কোণে দেখতে আসতো তারা অনিতার দেখা পেত না, তবু একদিন দেখা দিতেই হলো। ম্যাট্রিকুলেশনের বেশি বাপমা তাকে আর পড়ালেন না। 18 বছরের বেশি আর তাকে অনুরা থাকতে দিলেন না, জোর করেই বিয়ে দিয়ে দিলেন। বিয়ের আগে অনিতার যে কি কান্না, দিদি তোর কি হবে? মনিকা বলেছিল, আমার কিছু হবে না অনি, কিন্তু তোর অনেক কিছু হবে, স্বামী, ছেলে মেয়ে, আর তোর পাওয়ার মধ্যেই আমি পাবো। কিন্তু মনিকা আর আশা পূর্ণ হয়নি। অনিতার বিয়ে হয়েছে বটে, কিন্তু 10 বছরের মধ্যে একটিও ছেলে মেয়ে হয়নি, আর বোধহয় হবেও না। তার স্বামী প্রভাত বোস তেমন মিশুকে নয়, শ্বশুরবাড়ির লোকজন বেশি পছন্দও করে না, আর অপছন্দ করে বাংলাদেশকে। সরকারি চাকরি, ইচ্ছা করে দিল্লি, লখনৌ, বোম্বাই, মাদ্রাজ বদলি হয়, কলকাতার দিকে ফিরেও তাকায় না। প্রথম প্রথম অনিতা দিদিকে দুঃখ জানিয়ে চিঠিপত্র লিখত, আস্তে আস্তে তাও বন্ধ হয়ে গেছে। স্বামীর সঙ্গে মানিয়ে নিয়ে জীবনের সঙ্গে আপোষ করেছে অনিতা। আর প্রভাত সেই সন্ধি শর্ত হিসেবে বছর ভোর স্ত্রীর শাড়ি গয়নার পরিমাণ বাড়িয়ে তুলেছে, বাড়ি গাড়ির জন্য টাকা জমাচ্ছে। কিন্তু বিয়ের পরে যাই ঘটুক না কেন, ছোট বোনের এই বিয়ে মনিকার জীবনে প্রথম বড় ঘটনা। এত বড় উৎসব এ বাড়িতে আর হয়নি, হবেও না। পাড়াগাঁয়ের ঝোপ ঝাড় জঙ্গলে ঘেরা এই ভাঙা বাড়ির ঘরে ঘরে সেদিন আলো জ্বলেছিল, সানাই বেজেছিল, শাঁখ বেজেছিল। এখনো স্পষ্ট মনে আছে মনিকার। বাড়ির সামনে রাস্তার ওপর সারি সারি গাড়ি দাঁড়ালো, আর সেই গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো বর আর বরযাত্রীর দল। সেই দলের মধ্যে ছিল প্রভাতের মাস্তুতো ভাই সঞ্জয়।
বয়স প্রভাতের মতোই 27 কিংবা 28, কিন্তু প্রভাতের মতো রং তার কালো নয়, উজ্জ্বল গৌর। প্রভাতকে বেটে বলা চলে না, কিন্তু সঞ্জয়ের মতো অমন 6 ফুট লম্বা সে নয়। মাথায় অমন কোকড়ানো চুলও তার নেই, নেই অমন মুখ চোখের স্ত্রীও। এমন স্বাস্থ্যবান সুপুরুষ মনিকা আর দেখেনি। তার দীপ্তিতে প্রভাত নিষ্প্রভ হয়ে গিয়েছিল। শুধু রূপই নয়, রঙও আছে মানুষটির মনে। সেই মনের রং তার মুখের কথায় মাখামাখি। প্রভাত ভারী রাশভারী গুরুগম্ভীর মানুষ, কথা কম বলে, কিন্তু সঞ্জয় একেবারে তার উল্টো। সে সবসময় সবাক। মনিকাকে ডেকে খুঁজে সেই বার করেছিল। বলল, কই আমার বেয়ান কই, আসুন আলাপ করি। লজ্জা সংকোচ বেশিক্ষণ রাখতে পারেনি মনিকা। সঞ্জয়ের কথার জবাবে কথা তাকে বলতেই হয়েছে। ঠাট্টা তামাশার উত্তর প্রায় জোর করেই আদায় করে নিয়েছে সঞ্জয়। বলেছে, 2টি না 4টি না, আপনি প্রভাতের একটি মাত্র শালী, আমাদের একটি মাত্র বেয়ান। আপনার অমন আড়ালে লুকিয়ে গেলে চলবে না। আমাদের খোঁজ খবর, যত্ন আত্মীর সব ভার আপনাকেই নিতে হবে। যতবার ডাকবো ছুটে ছুটে আসবেন। মনিকা হেসে বলেছিল, খোঁড়া পা নিয়ে আমি আপনাদের সঙ্গে তাল রেখে কি করে চলবো? অত ছোটাছুটি কি করে করি বলুন তো? আর কেউ হলে আহা করে সহানুভূতি জানাতো, কিন্তু সঞ্জয় এসে ধার দিয়েও গেল না। হেসে বলল, কানা হন খোঁড়া হন, বিয়ে বাড়িতে মেয়েদের ছুটতেই হয়। তাছাড়া মানুষ কি কেবল পায়ে চলে, পায়ে ছোটে? মনিকা জিজ্ঞাসা করেছে, তবে? সঞ্জয় জবাব দিয়েছে, ছুটতে হলে চাই মন। পা না থাকে নাই থাকুক, মনটা তো আছে। মনিকা হেসে বলেছে, আছে নাকি? কি করে টের পেলেন? সঞ্জয় জবাব দিয়েছে, আপনার চোখ দেখে। মনের কথা পুরুষের মুখে ফোটে, আর মেয়েদের চোখে। কথাটা অবশ্য নিচু গলাতেই বলেছিল সঞ্জয়, কিন্তু আশেপাশে আরও যারা ছিল তাদের কারোরই কানে যেতে বাকি রইল না। মনিকা পালিয়ে বাঁচল সেখান থেকে, কিন্তু বেশিক্ষণ পালিয়ে থাকতে পারল না। সঞ্জয় চা চাই, পান চাই, আর সবই মনিকার নিজের হাতে করে দেওয়া চাই। আর কারো দেওয়া পছন্দ হবে না সঞ্জয়ের। বিয়ের পর দিন ভোরে বরযাত্রীরা সবাই চলে গেল। গেল না কেবল সঞ্জয়, সে বরকনের সঙ্গে সন্ধ্যা পর্যন্ত রইল। সারাটা দিন হইচই আর আমোদ ফুর্তিতে কেটে গেল। বেশিরভাগ ফুর্তি তার মনিকার সঙ্গে। তার তামাশাগুলি অনেকেরই কানে লাগলো, পাড়াবাড়িটাও চোখে লাগলো, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলতে পারে না। শত হলেও বিয়ে বাড়ি, রংরসের ছড়াছড়ি তো হবেই। অনিতাই অবশ্য পরদিন মনিকাকে সাবধান করে দিল, দিদি, সঞ্জয়বাবুর সঙ্গে বেশি মিশিস না, লোকটা না ভালো না। কেন রে? ওর কাছে শুনলাম সঞ্জয়বাবু পাড় মাতাল, মদ ছাড়া 1 মিনিটও ওনার চলে না। বিয়ে বাড়িতে মদের বোতল সঙ্গে নিয়ে এসেছে। ওমা, তাই নাকি? কথা বলার সময় বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছিল বটে, সে কি মদের গন্ধ? তাছাড়া আর কি? আর চোখ দুটো কিরকম লালচে দেখিসনি? মনিকা গম্ভীরভাবে বলল, দেখেছি। কিন্তু এত সাবধান করে দেওয়া সত্ত্বেও মনিকাকে সঞ্জয়ের সঙ্গে কথা বলতে দেখে অনিতা অবাক হয়ে গেল। একটু তিরস্কারের সুরেই বলল, দিদি তুই কি? সঞ্জয়বাবুর ভাব চরিত্র দেখে কোনো মেয়ে ওর কাছে যেতে সাহস পাচ্ছে না। তুই কি করে যাচ্ছিস? মাতালকে তোর ভয় নেই? মনিকা হেসে বলল, না অনি, মাতাল মাতাল আমি কাউকেই ভয় করিনি, আমি তো খোঁড়া, সবারই চোখে পড়ে সেটা। সঞ্জয়ের নেশার কথা সকলেই জানতে পারল। পেশার কথাটাও অবশ্য অজানা রইল না। সঞ্জয় অভিনেতা, থিয়েটার সিনেমা অ্যাক্ট করে। নিজের আত্মীয় কেউ নেই, মেসে হোস্টেলে যখন যেখানে খুশি থাকে। MA পর্যন্ত নাকি পড়েছিল, কিন্তু অত পড়াশোনা বিশেষ কাজে লাগেনি। অভিনেতা হিসেবেও তেমন খ্যাতি হয়নি সঞ্জয়ের, অথচ মদ্যপ বলে অখ্যাতি যথেষ্ট আছে। কোনো দিক থেকে লোকটা নির্ভরযোগ্য নয়, তবু তাকে মনিকার যে কেন ভালো লেগে গেল। দুজনের ঠিকানা বিনিময় করল, এমনকি চিঠিপত্রের বিনিময়ও চলতে লাগলো। ভারী চমৎকার চিঠি লিখে সঞ্জয়, মুখের কথাকে কলমের মুখে বসিয়ে দিতে জানে। অনিতা তা দেখে সাবধান করে দিল, দিদি তুই ওর ছলনায় ভুলিস না, লোকটা ভালো না। ও নাকি সব মেয়ের সঙ্গে একই ভাষায় চিঠি লেখে, সব মেয়ের সঙ্গে একই ধরনের কথা বলে। মনিকা জবাব দিল, তা বললই বা,
খোঁড়া মেয়ের সঙ্গে ও যে মন খুলে কথা বলে, চোখ তুলে তাকায়, সেই তোর মুহূর্ত। অনিতা প্রতিবাদ করে, মোটেই মুহূর্ত নয়, মুহূর্তের ভান। উনি বলেন সারা দুনিয়াটাই ওর কাছে নাকি স্টেজ, আর মেয়ে মাত্রই নায়িকা। মনিকা ভাবে না হয় স্টেজের নায়িকাই সে হলো। অনির মতো বাসর ঘরের নায়িকা তো জীবনে কোনোদিন হওয়ার আশাও নেই তার। কিন্তু সঞ্জয় সেনের সবই যে অভিনয় তা মনিকার মনে হয় না। সঞ্জয় তাকে চিঠি লেখে, তার অভিনয় দেখবার জন্য কমপ্লিমেন্টারি কার্ড পাঠায়। খাওয়ার নিমন্ত্রণ করলে সত্যি এসে হাজির হয়, রাত্রে থাকে, আর সারাক্ষণ মনিকার সঙ্গে গল্প গুজব হাসি ঠাট্টা করে। বাড়ির মধ্যে কোণের দিকে ছোট একটা অন্ধকার ঘর সে বেছে নিয়েছে, সেইখানে তার থাকবার জায়গা করে দেয় মনিকা। সারা রাত সে মদের নেশায় বিভোর হয়ে পড়ে থাকে সেখানে, অনেক বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোয়। একবার সে মনিকাকে ডেকে বলে, যাই বলো, তোমার এই ডেরাটি ভারী সুন্দর, মনে হয় যেন কবরের মধ্যে পরম আরামে শুয়ে রয়েছি। এমন জায়গা সারা কলকাতা শহরে আর নেই। মনিকা বলে, সেই জন্যেই বুঝি এখানে আসেন? সঞ্জয় তার রাঙা চোখ মেলে মনিকার দিকে তাকায়। শুধু সেই জন্যে নয়, তোমার জন্যেও আমাকে এখানে আসতে হয়। মনিকা বলে, আপনি ঠাট্টা করছেন। সঞ্জয় বলে, না, ঠাট্টা করবো কেন? আচ্ছা মনি, আমি তোমাকে তুমি বলছি, কিন্তু তুমি সেই আমাকে আজ পর্যন্ত কেবল আপনি বলেই চালিয়ে যাচ্ছ। তুমি আমাকে তুমি বলে ডাকো না কেন? মনিকা বলে, বলবো, আপনি যখন মাতলামি করবেন না, অভিনয় করবেন না, সহজ স্বাভাবিকভাবে তুমি বলবেন, তখন আমিও বলবো। সঞ্জয় হেসে ওঠে, ওসব বাজে কথা তোমাকে কে বলেছে? কোনোভাবেই দুনিয়ায় সহজ ভাব নয়, খানিকটা মাতলামি, খানিকটা ভালো লাগা, আর খানিকটা তার অভিনয়, এই নিয়ে প্রণয়। মনিকা বলল, আপনি বসে বসে বকবক করুন, আমি যাই। সঞ্জয় বলল, না না, যেও না প্লিজ। তোমাকে দেখে দেখে আমার কি মনে হয় জানো, ভাঙা মন্দিরের মধ্যে এক দেবী মূর্তি। তোমার সামনে দাঁড়ালে স্তব আমার মুখে আপনি বেরিয়ে আসে, পেছন থেকে কাউকে প্রম্পট করতে হয় না। মনিকার সারা দেহ রোমাঞ্চিত হয়ে উঠল, দুরু দুরু করে বুক। মনিকা বলে, কিন্তু আমার মতো একটি খোঁড়া সামান্য মেয়ের মধ্যে আপনি কি পেলেন? সঞ্জয় বলে, পেয়েছি হৃদয়। মনি, তুমি হৃদয়ের ধনে ধনী। মাতালে বল গুনগুনিয়ে গান গায়, প্রাণের মনি তুমি আমার হৃদয় ধনে ধনী। মনি সেখান থেকে তাড়াতাড়ি ছুটে পালায়। পান্নালাল বাবু বাইরে থেকে ডাকেন, মনি, এই মনি। মনি সাড়া দিয়ে বলে, যাই বাবা। মা আর বাবা দুজনে মিলে একসঙ্গে তাকে তিরস্কার করতে থাকেন। ছি ছি ছি, ওই মাতালটার সঙ্গে তুই কি কাণ্ডটা শুরু করলি বলতো? তোর ভয় করে না, লজ্জা করে না? কুমুদিনী বলে, কুটুম্ব বলে অনেক সয়েছি, কিন্তু যত সইছি তত সীমা তো ছাড়িয়ে যাচ্ছে। পান্নালাল বলেন, রাস্তায় বেরোতে পারি না, লোকে যা তা বলে। ওই মাতালটাকে তুই কেন অত সেবা যত্ন করবি শুনি? ও আমাদের কে? মনি জবাব দেয়, কেউ নয় বাবা, ও একজন রোগী, আমি সেই রোগের সেবা করতে যাই। কুমুদিনী বলেন, অবাক করছিস তুই। যারা আজ সাত করে রোগী হতে চায় তারা হোক, কিন্তু গেরস্ত ঘরের মেয়ে হয়ে তুই অমন সাত করে মাতালের সেবা করতে পারবি নে। ওকে যেতে বলে দে। মাঝে মাঝে দু একটি বিয়ের সম্বন্ধ এসেছিল মনিকার। পাত্র হয় বোবা, না হলে অন্ধ, না হয় প্রৌঢ় বিপত্নিক, একপাল ছেলেমেয়ের বাপ। মনিকা প্রাণপণে বাধা দেয়, ফের যদি আমাকে বিরক্ত করো মা, আমি গলায় দড়ি দিয়ে মরব। কুমুদিনী বলেন, মুখ পুরি, তাই তোকে একদিন মরতে হবে। ওদের তোর পছন্দ হয় না, তোর জন্যে কোন রাজপুত্র বসে তপস্যা করছে শুনি? মনিকা মনে মনে বলে, রাজপুত্র আমার জন্য তপস্যা করবে কেন? আমি রাজপুত্রের জন্য তপস্যা করছি, চিরজীবন করব। পান্নালাল বলেন, তাছাড়া ওই মাতাল বদমাসটার মধ্যে তুই কি দেখলি বলতো? ওর শুধু গায়ের চামড়াটাই সাদা, ভেতরটা কালো কুৎসিত। মনিকা বলে, আমি জানি বাবা। মনে মনে ভাবে, ওর ভেতর বাহির যাতে সুন্দর হয় সমানভাবে, সেই জন্যেই তো মনিকার তপস্যা, তার সাধনা। সে তো আধা সুন্দরকে চায় না, পুরো সুন্দরকে চায়। মাস ছয়েক বাদে আবার এক শীতের সন্ধ্যায় এসে হাজির হলো সঞ্জয়। গায়ে একটা দামি কাশ্মীরি শাল জড়ানো, কিন্তু তা যেমন নোংরা তেমনি দুর্গন্ধে ভরা।
সার্জের পাঞ্জাবির দুটো পকেট অনেকখানি ঝুলে পড়েছে। তা যে কিসে ভারী তা বুঝতে মনিকার মোটেই দেরি হলো না। টলতে টলতে সঞ্জয় কোণের ঘরখানাতে গিয়ে ঢুকল। তারপর খালি তক্তপোষখানার উপর শুয়ে পড়ল। মনিকা বলল, ও কি, উঠুন, বিছানা পেতে দি। সঞ্জয় বলল, সুন্দরী, এই তো আমার রাজসজ্জা, আবার বিছানার কি প্রয়োজন? মনিকা রাগ করে বলল, ছি ছি ছি, আবার আপনি ওইসব খেয়ে এসেছেন? সঞ্জয় হেসে বলল, মণিমালা, ওইসব খেয়ে আসিনি, আসবার জন্যে খাই। এইটাই ওর একমাত্র সত্য কথা। বুকের ভেতর যেন হাতুড়ির ঘা পড়ল মনিকার। একটু কাল তাকিয়ে থেকে মনির রূঢ় স্বরে বলল, না খেলে যদি আসতে না পারেন তাহলে আর এখানে আসবেন না। সঞ্জয় আবার হেসে উঠল, আমার মনি, আমার সোনা, তোমার মুখ কি করে না মানা, মানে না না না। কথা এবার সুর বসালো সঞ্জয়। পান্নালাল চড়া গলায় ডাকলেন, মনি। কি বলছো বাবা? মনি তার সামনে গিয়ে দাঁড়ালো। তুই এই মাতালটাকে ফের এ বাড়িতে ঢুকতে দিলি? কোন সাহসে করলি? এ বাড়ি তোর না আমার? তোমারই বাড়ি বাবা। তাহলে এক্ষুনি ওকে বার করে দে। মনিকা বলল, রাতটা যাক বাবা, কাল সকালে বের করে দেবো। আর কোনোদিন ওকে এই বাড়িতে ঢুকতে দেব না বাবা, তোমায় কথা দিচ্ছি আমি। পান্নালাল বললেন, মাতালের সঙ্গে তুই মাতালিনী হয়েছিস, তোর আবার একটা কথা। খেয়ে দিয়ে তারা দুজন নিজেদের ঘরে চলে গেলেন। যাওয়ার আগে বললেন, খবরদার, ওকে আজ একটুও খেতে দিতে পারবি না তুই। যত্ন পেয়ে পেয়ে ওর লোভ বেড়ে গেছে। যে মাতাল, যে বদমাস, তার সঙ্গে আবার কুটুম্বিতা কিসের, ভদ্রতা কিসের? ঢের সয়েছি, আর না। মনিকাও সে রাত্রে কিছু খেলো না। বাবা মার অনুরোধ উপরোধ কান না দিয়ে ঘরে গিয়ে খিল দিল। কিন্তু খিল দিয়ে বেশিক্ষণ থাকতে পারল না। সঞ্জয়কে কিছু তারা খেতে না দিয়েছে, না হয় নাই দিল, কিন্তু এই কনকনে শীতের মধ্যে লোকটাকে অন্তত লেপ কাঁথা কিছু একটা তো দিয়ে আসা দরকার। মনিকার ঘরে লেপ একটাই আছে, আর একটা ছেঁড়া কাঁথা। ছেঁড়া কাঁথাটা রেখে নিজের গায়ের লেপখানাই মনিকা নিয়ে চলল সঞ্জয়ের জন্য। লোকটির খিদে তেষ্টা বলতে কিছু নেই, শালমুড়ি দিয়ে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই। মনিকা তাকে ডেকে তুলল, উঠুন, বিছানা পেতে দি। সঞ্জয় বলল, আগেই বিছানা বাঁধবে কেন? কিছু খেতে দেবে না? মনিকা বলল, কেন, যা খেয়েছেন তাতে পেট ভরে না? সঞ্জয় বলল, তাতে পেটও ভরে না, মনও ভরে না। ও তো ভরাবার জন্য নয় মুনি, খালি করে দেওয়ার জন্য। মনিকা বলল, এও যদি জানেন তবে ছাইভস্য খান কেন? ছেড়ে তো দিতে পারেন, প্রতিজ্ঞা করুন, ছেড়ে দিন। সঞ্জয় বলল, প্রতিজ্ঞা আমি রোজই করি, আবার রোজই ভাঙি, কিন্তু এ ভাঙা গড়ার খেলা রোজ ভালো লাগে না। মনিকা কাতস্বরে বলল, আর ভাঙবেন না, এবার আমার গা ছুঁয়ে শপথ করে যান। আপনার এত রূপ, এত গুণ, কিন্তু এক দোষে সব তো যেতে বসেছে। আপনার খুঁত তো আমার খুঁতের মতো নয়, একটু চেষ্টা করলেই আপনি নিখুঁত হতে পারেন। পারি? তুমি সত্যি বলছো পারি? পারেন বই কি। সঞ্জয় কি বুঝলো কে জানে। তক্তপোষ ছেড়ে উঠে এসে মনিকা হঠাৎ সে বুকে চেপে ধরল, তারপর গালে ঠোঁটে ঘন ঘন চুম্বন করতে আরম্ভ করলো। তুমি সত্যি বলছো আমি পারি? মুহূর্তকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মনিকা, তারপর প্রাণপণ শক্তিতে সঞ্জয়কে ঠেলে দিতে দিতে বলল, ছাড়ুন, ছাড়ুন, কি বিশ্রী গন্ধ আপনার মুখে, ছি 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 ছি, ছাড়ুন, ছেড়ে দিন। মাতাল তবুও ছাড়ে না। মনিকা আরো জোর করে আঁকড়ে ধরে তার কাঁধে মাথা রেখে এবার সে ডুকরে ডুকরে কেঁদে উঠল। তাকে ছাড়িয়ে নিলেন পান্নালাল নিজে এসে। চেঁচামেচি শুনে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন, তারপর ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিলেন সঞ্জয়কে। তখন রাত্রি প্রায় 12টা। মধ্যমগ্রামের পথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে, লোক চলাচলও আর নেই। তারপর থেকে সঞ্জয় আর আসেনি। তারপর রোজ মনিকা জানলার কাছে একবার করে এসে দাঁড়ায়। ঘরের কাজ সেরে, বাগানের কাজ সেরে, বই পড়া সেরে এখানে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে থাকবার যথেষ্ট সময় হয় তার। শুকনো পাটা দিনের পর দিন আরও যেন শুকিয়ে যাচ্ছে। এখন একেবারেই একটা পা সম্বল।
তবু এই এক পা নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে তার মোটেই কষ্ট হয় না। এখান থেকে সারা দিন পথের অনেকখানি দেখা যায়, পথের মানুষ দেখা যায়, 2 পাওয়ালা চলন্ত মানুষ আর ছুটন্ত বাস। ছুটতে ছুটতে সেই বাস কি একবারও এই মোড়ে আর থামবে না? একবারও নেমে আসবে না সেই মানুষটি, যার কোনো জায়গায় কোনো খুঁত নেই, সে পুরোপুরি সুপুরুষ। মনিকা তার কাছে আর কিচ্ছু চায় না, শুধু একটিবারের জন্য তাকে দেখতে চায়, একটিবারের জন্য শুধু তার একটিমাত্র কথা শুনতে চায়, যে কথার মধ্যে মত্ততা নেই, ছলনা নেই, যে কথার মধ্যে সব আছে। এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প সুপুরুষ। কেমন লাগলো গল্পটি লিখে জানান আমাদের উৎসাহিত করতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অনেকেই আমার চ্যানেল নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাই তাদেরকে আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।